বিশ্বজুড়ে যখন নানা অস্থিরতা আর উত্তেজনার খবর ভেসে আসছে, তখন ভারতের প্রধানমন্ত্রী ব্যস্ত বাংলার গঙ্গা নদীর বুকে। হাতে ক্যামেরা আর একের পর এক ছবি তুলে চলছেন তিনি। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমা নিয়ে যখন গোটা বিশ্ব অস্থির, তখন আমাদের প্রধানমন্ত্রীর আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু সাগরের নোনা জল নয়, বরং গঙ্গার শান্ত ঢেউ। আর এই নিশ্চিন্ত ভাব দেখে অনেকেই তো তাকে অন্য চোখে দেখতে শুরু করেছেন। সাধারণত বারাণসীতেই মোদিজির এমন ছবি দেখা যেত, কিন্তু এখন তো বারাণসীর ভোট আসেনি, সময়টা বাংলার। হাওড়া ব্রিজের কাছে নৌকায় চড়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লেন প্রধানমন্ত্রী। একদিকে মানুষ মোদিজির ছবি তুলছে, অন্যদিকে প্রধানমন্ত্রী তুলছেন সাধারণ মানুষের ছবি। আর এই পুরো দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য তৈরি ছিল সরকারি রিল তৈরির টিম। চারদিকে যেন শুধু ক্লিক ক্লিক আর ক্লিক। যারা ছবি তুলছিল না তারা চিৎকার করছিল মোদি মোদি। বাংলার এই জলের বুকে যেন ক্যামেরা যুদ্ধ চলছে। ডিজিটাল বিপ্লবের এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে। এরপর হাসি মুখে কিছু মানুষের সাথে কুশল বিনিময় করলেন তিনি। আর সমালোচকরা যে হাসি নিয়ে প্রশ্ন তোলেন, সেই চেনা হাসিটাও দেখা গেল। এরপর প্রধানমন্ত্রীর হাত থেকে ক্যামেরাটা নেওয়া হলো, শুরু হলো অভিনয়ের পালা। আবার কিছুক্ষণ পরই তার হাতে ক্যামেরা ফিরিয়ে দেওয়া হলো, যেন ক্যামেরাটা একটা পারফেক্ট প্রপ। অনেকে বলেন বাঙালিরা ফটো আর ক্যামেরাকে ভালোবাসে। আর এই নৌকা বিহারের পরেই গদি মিডিয়া দাবি করলো বাংলার নদী তীরবর্তী ভোট নাকি এবার বিজেপির পকেটে। রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য এখনও ধন্দে আছেন যে ভোটের হিসেব কি এতই সহজ। যারা নতুন রাজনীতি দেখছেন তাদের জন্য এটা একটা বড় পাঠ, যে কিভাবে খুব সহজে ভোটকে নিজের দিকে টেনে নেওয়া যায়। প্রথম ধাপের ভোট মিটেছে আর ইতিহাস গড়েছে 92% ভোটদান। এর চেয়েও বড় চমক হলো বিজেপির প্রেস কনফারেন্স। সাধারণত ভোট মিটে যাওয়ার পর এমন সাংবাদিক সম্মেলন খুব একটা দেখা যায় না, কিন্তু এবার অমিত শাহ যেন বদ্ধপরিকর। দিল্লি থেকে পছন্দ মতো সাংবাদিকদের ডেকে এনে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। भाई ये आगे से हाथ खड़े करते हैं, उनको बुलाओ यार, तुम कमाल आदमी हो। गुड मॉर्निंग सर। যেন আগে থেকে ঠিক করে রাখা, প্রশ্ন করো আমরা উত্তর দিই। পুরো বিষয়টা দেখে মনে হলো জয়ের দাবিটা একটু বেশিই জোর দিয়ে বলা হচ্ছে। অমিত শাহ দাবি করছেন প্রথম দফার 152টি আসনের মধ্যে 110টিতেই নাকি বিজেপি জিতছে। 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র 148টি আসন। তার কথা শুনলে মনে হয় অন্য কোনো দল যেন লড়াইয়েই নেই। তাহলে প্রশ্ন জাগে, এই অঢেল আত্মবিশ্বাস কি সত্যিই জয়ের, নাকি কর্মীদের মনোবল ধরে রাখার শেষ চেষ্টা? প্রথম দফার ভোটের পর বিজেপির সেই প্রেস কনফারেন্সের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরেকটি বিষয়, নির্বাচন কমিশনের প্রতি অমিত শাহের অশেষ কৃতজ্ঞতা। और इलेक्शन कमीशन की अगुवाई में जो सारा तंत्र है, उसका बहुत बहुत अभिनंदन, धन्यवाद। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি ছাড়া আর কোন দল কমিশনকে এভাবে প্রকাশ্যে ধন্যবাদ জানায়, তা নিয়ে অবশ্য চর্চা কম হয়নি। শাহ যখন কমিশনের ভূয়সী প্রশংসা করছেন, তখন অনেকেই ভাবছেন এত ভারী ভোটদান কি বিজেপির জয়ের ইঙ্গিত, নাকি আসল খেলা অন্য কোথাও। বাংলার ভোটের অঙ্কে কিন্তু সমীকরণটা অতটা সরল নয়। গ্রামীণ ভোটার এবং নারীরা এখানে সব সময় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তির জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো তৃণমূলের সাথে সাধারণ মানুষের এক অদৃশ্য কিন্তু মজবুত সম্পর্ক তৈরি করেছে। বিজেপি নারী ভোট ব্যাংকে ফাটল ধরানোর জন্য মহিলা সংরক্ষণ বিল থেকে শুরু করে অনেক কিছুই চেষ্টা করেছে, কিন্তু বাংলার নারীরা তাদের দিদির ওপরেই ভরসা রাখছেন। বিজেপি বুঝতে পেরেছে বাইরের কোনো নেতা দিয়ে বাংলাকে জয় করা খুব কঠিন। दीदी बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही जन्म लेने वाला, बंगाली मीडियम में पढ़ा लिखा और बंगाली बोलने वाला होगा। इतना ही है कि आपका भतीजा नहीं होगा,
वो भारतीय जनता पार्टी का कार्यकर्ता होगा। তাই অমিত শাহকে সাফ ঘোষণা করতে হলো বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্র, যিনি বাংলায় পড়েছেন আর বাংলার মাটিতেই জন্মেছেন। বাইরে থেকে এসে বাংলায় আধিপত্য বিস্তারের যে চেষ্টা, তার রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনসাইডার বনাম আউটসাইডার বা বাংলার মেয়ে ইমেজ দারুণভাবে কাজ করেছে। এত কিছুর পরেও বিজেপি কিন্তু মাঠ ছাড়ছে না। নির্বাচনী জনসভায় বিজেপি ঘোষণা করেছে ক্ষমতায় এলে প্রতি মাসে বেকার যুবকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, শুধুমাত্র এই প্রতিশ্রুতির জোরেই কি বাংলার ক্ষমতা দখল করা সম্ভব? ভোটের মাঠে শুধুমাত্র হাওয়া নয়, সংগঠন আর স্থানীয় সামাজিক সম্পর্কের গুরুত্বই বেশি। আর এই জায়গাগুলোতে তৃণমূল এখনও অনেকটা এগিয়ে। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা থেকে 91 লক্ষ নাম বাদ পড়ার বিষয়টি। 2021 সালের ভোটের ফলের দিকে তাকালে দেখা যায় তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের পার্থক্য ছিল বেশ কম। এখন এই 91 লক্ষ ভোটার যদি মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হয়ে থাকেন, তবে পুরো খেলার মোড় ঘুরে যেতে পারে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, নিরপেক্ষতা বজায় রাখা কি কমিশনের দায়িত্ব নয়? যদি কমিশনই কোনো এক পক্ষের হয়ে কাজ করার ইঙ্গিত দেয়, তবে ভোটারদের আস্থার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? সব মিলিয়ে বাংলার মাটিতে লড়াইটা মোটেই একতরফা নয়। বিজেপির বড় বড় দাবি আর আত্মবিশ্বাসের আড়ালে যে নেটওয়ার্ক আর স্থানীয় সমীকরণের লড়াই চলছে, সেটাই শেষ পর্যন্ত ভোটের ফল নির্ধারণ করবে। অমিত শাহের রণকৌশল নাকি তৃণমূলের ঘরের লড়াই? শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন, এই 91 লক্ষ ভোটার বাদ পড়াটা কি নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার কোনো বড় চাল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাথে নিয়মিত আপডেট পেতে সোজাসুজি বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।